আসসালামু আলাইকুম। সবাই আমার কথাটা শুনতে পাচ্ছ কিনা, বা বোর্ডের লেখা ক্লিয়ার আছে কিনা, বা সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও আমার কথা বা সবকিছু ঠিক আছে কিনা, বা বোর্ডের লেখাটাও ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাও। এবং সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও। আমরা শুরু করব। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমাদের লাইভ শুরু হয়েছে। আমরা আন্তর্জাতিক, যেটা নিয়ে সবাই খুবই দুশ্চিন্তাগ্রস্ত, খুবই টেনসড, যে কি হবে, কিভাবে পড়বো, এতদিন পড়ি নাই, এখন কিভাবে পড়বো। তো সেই আন্তর্জাতিকের ভয় দূর করার জন্য আমরা 4টা ক্লাস নিচ্ছি, এবং 4টা ক্লাস থেকে ইনশাল্লাহ 4 মার্ক, যে 4 মার্ক আন্তর্জাতিক আসবে আমরা কভার করে দিব। তো আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ 1 মার্ক আন্তর্জাতিকে আসবে, এবং সেই 1 মার্ক আমরা ক্লাসে বসেই সামনের জাস্ট 1 ঘন্টার মধ্যে আমার 1 মার্ক এনশিওর করবো, এটুকু ইনশাল্লাহ চ্যালেঞ্জ করলাম। তুমি যদি এই ক্লাসটা শুধু মনোযোগ দিয়ে দেখো, তোমার আর কোথাও পড়ার দরকার নাই বই, শুধু এই ক্লাসটা পড়লেই হবে। এরকম আগামী কালকেও আছে, আগামী পরশুও আছে, তারপরের দিন আছে। মোট 4 দিনে আমরা আন্তর্জাতিক ফুল সিলেবাসটা কভার করব। তো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো, আমাদের লাইভটা শুরু হয়েছে। এবং এটা খুবই একটু ভাইটাল ক্লাস, কারণ জিনিসটা হচ্ছে অনেকে এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, সেহেতু সবাই মিলে আমরা জিকে শিখি, তাহলে সুবিধা হবে। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো। আমরা শুরু করছি। রণবীর সোহা, জান্নাতুল ফেরদাউস, সুশান্ত গোলদার, শাহানাজ কাজী, স্বস্তিকা মণ্ডল, সবাই ওয়ালাইকুম আসসালাম। শারমিন সাথে ওয়ালাইকুম আসসালাম। রাফসান রিয়াদ ওয়ালাইকুম আসসালাম। মিনা ওয়ালাইকুম আসসালাম। তো সবাই একটু দ্রুত জয়েন করো। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শুরু করব, জাস্ট 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ শিওর 1 মার্ক মেডিকেল পরীক্ষায় কমন তো বাধাই দিব। সবাই একটু দ্রুত মনোযোগ দাও, আমরা শুরু। হালিমাতুস সাদিয়া ওয়ালাইকুম আসসালাম। হুমায়রা ওয়ালাইকুম আসসালাম। লুৎফুন নাহার। এবং সবাই আজকে কমেন্ট করবা, আমরা কমেন্ট দিয়েই আমাদের আজকের পড়া শেষ করে ফেলবো, এবং কমেন্টের মাধ্যমে সবার পড়া হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা শুরু করি, সবাই মনোযোগ দাও। আর একটু যাদের ফ্রেন্ডরা বাকি আছে একটু মেনশন করে দাও। আমরা একটু সবাই আস্তে আস্তে আমরা একটু ওভারভিউ করি, আসলে জিকে ইন্টারন্যাশনালে কি কি আসতে পারে। সেটা হচ্ছে, তোমরা যদি আন্তর্জাতিক পুরোটা পড়তে চাও, যেটা বিসিএস পরীক্ষার সময় মানুষ পড়ে, যেরকম আমরা পড়ছি, যে এত বেশি সিলেবাস যে তুমি কখনোই শেষ করতে পারবে না। তো মেডিকেল রিলেটেড, তুমি ডাক্তার হবা, তোমার জন্য যেটুকু না জানলেই নয়, সেইটুকু পড়লেই তোমার জন্য এনাফ। তুমি যদি এই মুহূর্তে একটা আন্তর্জাতিক বই, বাজারে অনেকগুলো বই আছে, একটা কিনে আগাটো মাথা পড়তে যাও, তোমার পক্ষে এটা শেষ করা সম্ভব না। তুমি আরো হতাশ হয়ে যাবা, এবং তোমার পরীক্ষা খারাপ হবে। যেটুকু পারতা সেটুকুও পারবা না। সো জিস্ট যেটুকু লাগবে আমরা সেটুকু পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো কি কি লাগবে আমরা একটু একটু আইডিয়া করি। 1 নম্বর আছে রাজধানী মুদ্রা। এটা আমরা একদম ছোটবেলায় যখন ওই 1-2 পড়তাম, রাজধানী মুদ্রা, কোন দেশের রাজধানী, মুদ্রা কি, এটা আমরা পড়বো। 2 নম্বর হচ্ছে কোন সদর দপ্তর কোথায়, এটা আমরা পড়বো। মানে আমরা যে 4টা ক্লাস কি কি পড়া লাগবে সেটা আমরা একটু দেখি, সদর দপ্তর কোথায়। 3 নম্বর হচ্ছে আইনসভা বলে একটা কথা আছে, যেমন বাংলাদেশের জাতীয় সংসদ, আমেরিকার হচ্ছে সিনেট, এইগুলো একটু পড়তে হবে। তারপরে আইনসভা। তারপরে হচ্ছে লাইন বলে কথা আছে, 2 দেশের মধ্যে সীমানা, লাইন ও প্রণালী বলে একটা জায়গা আছে, এটা আমাদের পড়তে হবে। তারপরে আরো কিছু টপিকস আছে, যেটা হচ্ছে মনে করো খেলাধুলা, স্পোর্টস আমাদের পড়া লাগবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা, নোবেল পুরস্কার পেয়েছেন যিনি, উনি সাম্প্রতিক অলিম্পিক গেমসে মশাল বহন করছে, সেহেতু স্পোর্টস অলিম্পিক গেমস পড়তে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট নোবেল পুরস্কার আমাদের পড়তে হবে। তো এই যে টপিকস গুলো আছে, নোবেল পুরস্কার পড়তে হবে। তারপরে আরো আছে মনে করো সাম্প্রতিক কিছু টপিকস আছে, সাম্প্রতিক পড়তে হবে, রিসেন্ট টপিকস। আর আরো আছে। তো আজকে এবং আগামীকাল মিলে আমরা এই টপিকসগুলো পড়াবো। এর বাইরে আরো অনেক টপিকস আছে, তো সেগুলো আমরা আস্তে আস্তে পড়বো। তো এইটা হচ্ছে আমাদের একটা আইডিয়া দিলাম যে আমাদের কি কি মেইনলি পড়তে হয়, ঠিক আছে? তো আমরা একটু শুরু করি, সবাই মনোযোগ দাও, ঠিক আছে? আমরা আজকে 2টা টপিকস পড়বো। একদিন আমাদের মোট 4টা ক্লাস, 4টা ক্লাসে 8 থেকে 10টা টপিকস পড়বো, এবং তার মধ্যে থেকে ইনশাল্লাহ 4 মার্ক হুবহু কমন আসবে, ঠিক আছে? তো আমরা শুরু করছি। আজকে আমাদের যে প্রথম ক্লাস, দেখো
আমরা পড়বো সদর দপ্তর। ভালো করে খেয়াল করো, সদর দপ্তর মানে কি, পৃথিবীতে যত প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানের হেডকোয়ার্টার একটা জায়গায় অবস্থিত, এবং সেই প্রতিষ্ঠানগুলোর হেডকোয়ার্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের পড়তে হয়। তো সবাই একটু খেয়াল করো, আমরা কয়েকটা জায়গার নাম পড়বো এবং সেই জায়গাগুলোতে কোন কোন হেডকোয়ার্টার আছে সেটা আমরা পড়বো। আমরা টেকনিক্যালি পড়ি। দেখো, প্রথম যে হেডকোয়ার্টার সেই জায়গাটার নাম হচ্ছে ভাইয়া জেনেভা। জেনেভা হচ্ছে সুইজারল্যান্ডের একটা শহর। সুইজারল্যান্ড দেশ বলে একটা দেশ আছে, তার শহরের নাম হচ্ছে জেনেভা। ঠিক আছে, জেনেভা একটা স্বাস্থ্যকর শহর। সুইজারল্যান্ডকে বলা হয় ইউরোপের ক্রীড়াক্ষেত্র। এত ডিপে তোমাদের জানা লাগবে না। এখন দেখো, জেনেভায় যে সদর দপ্তরগুলো আছে সেগুলো শর্টকাটের টেকনিক আছে, সেগুলো হয় ডাব্লু বা আই। ডাব্লু অক্ষর বা আই অক্ষর দিয়ে শুরু হবে এবং ও দিয়ে শেষ হবে। তাহলে পরীক্ষায় আসে নিচের কোনটির সদর দপ্তর জেনেভায় অবস্থিত, অথবা একটা সংগঠন দিয়ে বলে এর সদর দপ্তর কোথায় অবস্থিত। আমাদের শর্টকাট টেকনিকটা কি, ডাব্লু এবং আই দিয়ে যে সদর দপ্তরগুলো আছে সেগুলো, যেমন দেখো WIPO ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WMO ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ILO ISO। দেখো, শুরু হচ্ছে ডাব্লু দিয়ে, শেষ হচ্ছে ও দিয়ে। যে সমস্ত সংগঠন শুরু হয় ডাব্লু এবং শেষ হয় ও দিয়ে, তাদের হচ্ছে কোথায় অবস্থিত, জেনেভায় অবস্থিত। একটা মাত্র ব্যতিক্রম, সেটা হচ্ছে IMO। একটা ব্যতিক্রম, বাদ বাকি সবগুলো হচ্ছে ডাব্লু এবং আই দিয়ে যেগুলো শুরু এবং ও দিয়ে যেগুলো শেষ, সেগুলো সব কোথায় অবস্থিত, জেনেভায় অবস্থিত। সবাই একটু কমেন্ট করো, ডাব্লু আই এবং শেষ হচ্ছে ও, মাঝখানে কি, জেনেভা। তাহলে ডাব্লু এবং ওর মাঝখানে কি থাকবে, জেনেভা। তাহলে সবাই কমেন্ট করো, ডাব্লু এবং ওর মাঝখানে কি, জেনেভা। এটা আসলে কোন বই? এটা আসলে কোনো বই না, তোমাদের জন্য স্পেশালি আমরা নোটটা তৈরি করেছি। এই নোটের PDF আমরা গ্রুপে আপলোড দিব। এটা আসলে কোনো বইয়ের সাথে তুমি পাবা না, তোমাদের জন্য জিস্ট স্পেশালভাবে আমরা ডিএমসি স্কলার সিয়াম ভাইয়ের গাইডলাইন নিয়ে এই নোটটা তৈরি করছি। সিয়াম ভাই পরামর্শ দিচ্ছে কিভাবে কি পড়তে হবে, সেই পরামর্শ নিয়ে আমরা এই নোটটা তৈরি করছি। তো দেখো, তাহলে ডাব্লু আর আই শুরুতে, শেষে ও, মাঝখানে কি, জেনেভা। ঠিক আছে, তাহলে জেনেভা কোথায় কোথায় সদর দপ্তর জেনেভার সেটা আমরা পড়ে ফেললাম। ব্যতিক্রম একটা আছে, ব্যতিক্রম কোনটা, IMO। ব্যতিক্রম কোনটা, IMO। ঠিক আছে, এবার এই IMO দিয়ে কথাটা যখন উঠছে, তখন দ্বিতীয় একটা কথা, সেটা হচ্ছে লন্ডন। লন্ডন হচ্ছে ইংল্যান্ডে, এবং লন্ডনে 3টা সদর দপ্তর আছে। একটা হচ্ছে IMO, একটু আগে বললাম ব্যতিক্রম, যে আই দিয়ে শুরু হলেও এটা ব্যতিক্রম। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর হচ্ছে কমনওয়েলথ। লন্ডনে 3টা সদর দপ্তর আছে এবং শর্টকাট টেকনিক হচ্ছে আই অ্যাম কমন। তাহলে লন্ডনে কি, আই অ্যাম কমন। আইতে হয় IMO, এমতে হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর কমনতে হয় কমনওয়েলথ। তাহলে সবাই একটু এটাও কমন করবা, আই অ্যাম কমন। সবাই কমন করো, আই অ্যাম কমন। লন্ডনে কি, আই অ্যাম কমন। সবাই একটু কমেন্ট করবা, আই অ্যাম কমন। তাহলে প্রথম যে কমেন্টটা করছি সেটা কি, WI লাস্টে ও, মাঝখানে জেনেভা। তাহলে WI শুরু, লাস্টে ও, মাঝখানে জেনেভা। 2 নম্বর কি, আই অ্যাম কমন। 2 নম্বর কি, আই অ্যাম কমন। সবাই একটু কমেন্ট করো, আই অ্যাম কমন। আইতে হয় IMO, এমতে হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর কমনতে হয় কমনওয়েলথ। ভাইয়া, এইগুলো আসলে ভিতরে কি পড়া লাগবে? উত্তর হচ্ছে যদি পড়া লাগবে না, লাগলেও মনে থাকবে না, মনে থাকলেও তুমি পারবা না, ওই যে কমন কথা। তাহলে এর ডিটেলস তোমার পড়ার দরকার নাই, এটাই আসবে যে IMO সদর দপ্তর কোথায়, লন্ডনে। অ্যামনেস্টি সদর দপ্তর কোথায়, লন্ডনে। কমনওয়েলথ সদর দপ্তর কোথায়, লন্ডনে। তাহলে আই অ্যাম কমন। সবাই কমেন্ট করো, আই অ্যাম কমন। ঠিক আছে, তাহলে আমাদের 2টা গেল সদর দপ্তর। এরপরে 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াশিংটন। তোমরা সবাই জানো ওয়াশিংটন হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী। আমেরিকার রাজধানী কোনটা, ওয়াশিংটন। এবং আমেরিকা পৃথিবীর সবচেয়ে চতুর দেশ, সবচেয়ে চালাক দেশ, সবচেয়ে ক্ষমতাধর দেশ, সবচেয়ে শয়তান দেশ। এবং আমেরিকার কাজ কি, সারা পৃথিবীর যত জায়গায় যত টাকা পয়সা আছে সব ওরা নিয়ে আটকায় রাখছে। এই জন্য ওদের কাছে এই টাকা পয়সা আছে বলেই সবাই আমেরিকারে প্রভু মানে বা আমেরিকারে বাপ মানে। কেন? কারণ টাকা পয়সা যত কিছু আছে সব আমেরিকা রেখে নিয়ে আসছে। কোথায় নিয়ে আসছে? আমেরিকার রাজধানীতে। টাকা পয়সা সম্পর্কিত যা কিছু আছে, টাকা পয়সা রিলেটেড সব কিছুই হচ্ছে আমেরিকায়। টাকা পয়সা কোথায় রাখা হয়? ব্যাংকে রাখা হয়। টাকা পয়সা কোথায় রাখা হয়? এমতে হয় মানি।
এমতে হয় মানি, মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আর ওয়ার্ল্ড ব্যাংক, টাকা পয়সা যা যা লাগবে সেগুলো সব কোথায়? আমেরিকায়। টাকা পয়সা কোথায় যা যা লাগবে সব কোথায়? ব্যাংক। ব্যাংক কোন জায়গায়? কোথায়? আমেরিকায়। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF। এবং এই IMF এটা খুব একটা ইম্পর্টেন্ট শব্দ কেন? কারণ এরা বাংলাদেশকে লোন দিয়েছে। এই যে বাংলাদেশে যখন অভাব পড়ে তখন এই IMF থেকে লোন নেয়। যেহেতু বাংলাদেশ রিলেটেড, এখান থেকে আমরা পাই যে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক, টাকা পয়সা যা যা লাগবে সব হচ্ছে আমেরিকা নিয়ে যাবে। ঠিক আছে, ওকে। এরপরে যে পার্টটা লাগবে খাবার, ভালো করে খেয়াল করো। খাদ্য আর কৃষি, খাদ্য আর কৃষি, যেখানে খাবার আর যেখানে কৃষি মানে খাবার তৈরি করে সেটা হচ্ছে রোম। রোম কি? ইতালির রাজধানী রোম। যেখানে খাবার আর কৃষি সেটা হচ্ছে রোম। ঠিক আছে, ফুড, ফুড অ্যান্ড এগ্রিকালচার। এফতে হয় ফুড খাবার, এতে হয় এগ্রিকালচার। ইন্টারন্যাশনাল এফতে হয় ফুড। তা তুমি মনে রাখবা ইফাদ রোমে গিয়ে ফাউ খায়, ইফাদ রোমে গিয়ে ফাউ খায়। মনে রাখবে, ইফাদ নামে কেউ থাকলে আমি খুবই দুঃখিত। ইফাদ রোমে গিয়ে ফাউ খায়। একজন বলছে ভাগ্যিস ট্রাম্প দেখে নাই। ঠিক, ইফাদ রোমে গিয়ে ফাউ খায়। কি লিখবা? ইফাদ রোমে গিয়ে ফাউ খায়। খাবার রোম, ইফাদ ফাউ। ইফাদ রোমে গিয়ে ফাউ খায়। সবাই একটু কমেন্ট করবা, ইফাদ রোমে গিয়ে ফাউ খায়। সবাই একটু কমেন্ট করো, ইফাদ রোমে গিয়ে ফাউ খায়। সবাই একটু কমেন্ট করো, ইফাদ রোমে গিয়ে ফাউ খায়। তাহলে ইফাদ রোমে গিয়ে ফাউ খায়, ইফাদ রোমে গিয়ে ফাউ খায়। ঠিক আছে, তাহলে খাবার যা আছে সবকিছু হচ্ছে ইতালির রাজধানী কোথায়? রোম। ঠিক আছে, এটা আমাদের গেল। এরপরে নিচের দিকে আসো, সৌদি আরব। তো এটা আমরা সবাই জানি মুসলিমদের মেন পবিত্র ভূমি হচ্ছে সৌদি আরব। তো এটা আমরা সবাই জানি। ইসলামের যা কিছু আছে, OIC ইসলামিক সেন্টার, IDB ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ভালো করে IDB, আই কিন্তু ইসলামিক। ইসলামিক যা যা আছে আইতে হয় ইসলামিক। ইসলামিক দুটো কোথায়? সৌদি আরব। সৌদি আরবের কোথায়? ভালো করে মনোযোগ দিবা, সৌদি আরবের মক্কায় কিন্তু না, মক্কা হচ্ছে পবিত্র জায়গা, ওখানে হজের জন্য যায়, এইসব কাজের জন্য কিন্তু না, এটা না। মক্কা সৌদি আরবের কোথায়? সৌদি আরবের রাজধানী জেদ্দাতে। তাহলে OIC আর IDB সদর কোথায়? সৌদি আরবের জেদ্দাতে। ঠিক আছে, এটা গেল। তাহলে ইসলামিক যা যা এটা সৌদি আরব। আমি এটা PDF দিয়ে দেবো, টেনশন নাই। এরপরে হচ্ছে ভিয়েনা। ভিয়েনা হচ্ছে একটা দেশ, সেটা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী। অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া না কিন্তু, অস্ট্রিয়া একটা দেশ আছে। সেইখানে দেখো ছোট্ট ছোট কি লেখা আছে? শিল্প ও আণবিক, শিল্প ও আণবিক। এবং শিল্পর জন্য কি লাগে? শিল্পর জন্য পেট্রোল লাগে। কি লাগে? পেট্রোল। পেট্রোল মানে তেল। ওই তেল দিয়ে গাড়ি চালায়, ওই গাড়ি চালায় শিল্প কারখানা মাল নিয়ে যায়। এই ওপেক পেট্রোলিয়াম অর্গানাইজেশন, আর আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল আণবিক কমিশন। এই শিল্প আর আণবিক যা সেটা হচ্ছে ভিয়েনা। এটা একটু ইম্পর্টেন্ট, এত বেশি না, BCS এ আসে, মেডিকেল এটা এত বেশি আসার মতো না, কিন্তু পেট্রোলেরটা আর আণবিক শিল্পটা হচ্ছে কোথায়? ভিয়েনায়। এটা এত বেশি লাগবে না। ওর থেকে আরো ইম্পর্টেন্ট নিচেরটা ভালো করে। ঠিক আছে, দেখো নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে কি আছে? UN দিয়ে শুরু। নিউ ইয়র্ক কি? UN দিয়ে শুরু। UN মানে ইউনাইটেড নেশন। জাতিসংঘের যা যা আছে, ভালো করে, জাতিসংঘের যা যা আছে সবই হচ্ছে নিউ ইয়র্কে, আর বাদে। কি বাদে? আর বাদে। তাহলে জাতিসংঘের যা যা আছে যেগুলোর নামে আর নাই সেগুলো সব হচ্ছে নিউ ইয়র্কে। UNO, UNDP, ইউনিসেফ, UNFPA, ইউনিফেম, ইউনিমেন যা আছে এগুলো হচ্ছে আর বাদে যে সংগঠনগুলো জাতিসংঘের আছে সেগুলো হচ্ছে সব নিউ ইয়র্কে। ভালো করে টাকা পয়সা যা সেগুলো রাজধানীতে নিয়ে গেছে। কি চালাক, টাকা পয়সাগুলো রাজধানীতে নিয়ে গেছে আর কাজ বাজ করছে আরেক শহরে, নিউ ইয়র্কে। UN দিয়ে যা যা আছে সেগুলো সব হচ্ছে, UN দিয়ে যা যা আছে সেগুলো সব হচ্ছে নিউ ইয়র্কে। ঠিক আছে, UN দিয়ে যা যা আছে সেগুলো সব কি? নিউ ইয়র্কে। আর বাদে, আর বাদে কেন বললাম? UNHCR, UNHRC যেগুলোর নামে আর আছে এইগুলো কিন্তু আসলে নিউ ইয়র্কে না।
আর বাদে যেগুলো সেগুলো, এই আর দেওয়া দুটো আবার কোথায় জানো? এই দুটো হচ্ছে ওই প্রথমে জেনেভা। জেনেভা দুটো শব্দ শিখলাম, একটা হচ্ছে ডাব্লু দিয়ে শুরু, ও দিয়ে শেষ, আর ইউএন এর মাঝখানে আর থাকবে। জেনেভা দুইটা অবজেক্টিভ, সবাই একটু মনোযোগ দাও। ডাব্লু দিয়ে শুরু বা আই দিয়ে শুরু, ও দিয়ে শেষ, আর মাঝখানে কি থাকবে? জেনেভা থাকবে। অথবা ইউএন এর সাথে কি থাকবে? আর থাকবে। ইউএন এর সাথে কি থাকবে? আর থাকবে। তাহলে ইউএন গুলো সব কি? নেটওয়ার্ক, নিউ ইয়র্ক। ইউএন গুলো সব কি? নিউ ইয়র্ক। ঠিক আছে, এবার দেখো ব্যতিক্রম, এইটা একবার পরীক্ষায় আসছিল। ইউনেস্কো। ইউনেস্কো এটা হচ্ছে শিল্প গবেষণা। তো তোমরা সবাই জানো শিল্প গবেষণা কিন্তু আমেরিকার অত টাকা পড়ে নাই। আমেরিকার মেন দরকার কি? টাকা পয়সা। শিল্প গবেষণা যেগুলো আছে, শিল্পগুলো বা সাহিত্য, কলা, এই জিনিসগুলো মানে যেগুলো মানে মানুষের আর্ট, এই আর্টগুলো আমেরিকা চায় না। এই আর্টগুলো সব জমা করছে কোন জায়গায় জানো? ওই যে মোনালিসার ছবি, তাজমহলের ছবি, তাজমহলের গঠন, বা ওই যে কোহিনূর মুদ্রা, মুক্তা, সবগুলো ফ্রান্সের লুভর মিউজিয়ামে নিয়ে আসা হয়েছে। ইউনেস্কো এটা কোথায়? ফ্রান্সের প্যারিসে। ফ্রান্সের প্যারিসে। এবং আরো একটা কথা, একটু মনোযোগ দাও, এই যে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয়েছে, 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়েছে। এই যে শিল্প সাহিত্য এইগুলো সব কারা করে? এটা ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো করে। ইউনেস্কো না, ইউনেস্কো কিন্তু প্রধান উপদেষ্টা। যাও, ইউনেস্কো হচ্ছে কে? ফ্রান্সের প্যারিস। ঠিক আছে, এরপরে আসো ইউনিডো ভিয়েনারম, ইম্পর্টেন্ট না? এই আর আছে, আর থাকলে কি? জেনেভা। আর থাকলে কি? জেনেভা। তাহলে আমরা এই কটা পড়লাম, আমি আবার রিক্যাপ করবো, টেনশন নাই, আবার রিক্যাপ করবো। তাহলে আর থাকলে কি হবে? জেনেভা। ইউএন এর সাথে আর থাকলে কি হবে? জেনেভা। আর ইউনেস্কো হচ্ছে ফ্রান্সের প্যারিস। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা দুইটা কাজ ঘোষণা করছে, একটা হচ্ছে সুন্দরবন, এটা আমরা জানি সুন্দরবনকে কত সালে? 1997 সালে। আর একটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারিকে ইউনেস্কো ঘোষণা করছে 1999 সালে। আর মাতৃভাষা দিবস পালন হওয়া শুরু হয়েছে 2000 সালে। 21 ফেব্রুয়ারি পালন হয়েছে কত সালে? 2000 সালে। আর ঘোষণা হয়েছে 1999 সালে। আর সুন্দরবন কত সালে? 1997 সালে। এটা আমরা মোটামুটি যারা বায়োলজি বই পড়ো তারাও এখানে জানো। সরি, এক মিনিট। ঠিক আছে, ওকে। তাহলে এরপরে আসো নিচের দিকে এসো, আমরা একটু বুঝলাম। এরপরে নিচের দিকে দেখো বেলজিয়াম। বেলজিয়ামে হচ্ছে ব্রাসেলস নামে একটা শহর আছে। বেলজিয়ামের কোন শহর? ব্রাসেলস শহর। এবং এর মধ্যে দেখো বিই আছে, বেনেলাক্স। এই বিইতে হয় বেলজিয়াম। বেনেলাক্সের সদর দপ্তর কোথায়? বেলজিয়াম। এই একটাই। বেনেলাক্সের সদর দপ্তর কোথায়? বেলজিয়াম। তাহলে আবার বেনেলাক্স সদর দপ্তর কোথায়? বেলজিয়াম। আর ন্যাটো, এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। ন্যাটো এর সদর দপ্তর কোথায়? বেলজিয়াম। ন্যাটো এর সদর দপ্তর কোথায়? বেলজিয়াম। আমি একটু মনে রাখাই দিই, ভালো করে তাকাও, সূক্ষ্ম একটা গল্প বলি, কোরিলেট করে দিচ্ছি। ঠিক আছে, সেটা হচ্ছে একটু আগে বললাম দুনিয়ার সবচেয়ে শয়তান কোন দেশ? একটাই দেশ। কোনটা? এটা হচ্ছে আমেরিকা। আর আমেরিকা কাউরে স্থির থাকতে দেয় না। যেই দেখে ওরা শান্তিতে আছে, শান্তিতে থাকলে কি হবে? আমেরিকার আর কেউ মানবে না। তাই আমেরিকা ওই দেশে একটা অশান্তি তৈরি করে দেবে, এবং অশান্তি তৈরি করে দেওয়ার কারণেই ওরা আবার বাধ্য হয়ে আমেরিকার কাছে যায় হাত পাতবে। কারণ টাকা পয়সা সব আবার কার কাছে? আমেরিকার কাছে। কি শয়তান! খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো, এটা মনে করো ইউএসএ। ইউএসএ, ঠিক আছে। আর এই যে মাঝখানে এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই পাশে ইউরোপের এক মহাদেশ। এই ইউরোপীয় মহাদেশে ইউএসএ, ভালো করে খেয়াল করো, ইউরোপীয় মহাদেশে ইউএসএ আইসে নাক গলাচ্ছে। নাক গলাচ্ছে কি? ইউরোপীয় মহাদেশে ইউএসএ এসে উড়ে এসে জুড়ে বসছে। জুড়ে বসে এখানে একটা সংগঠন তৈরি করছে যার নাম হচ্ছে ন্যাটো। এবং এই ন্যাটো কি? ন্যাটো হচ্ছে সামরিক জোট। কি জোট? সামরিক জোট। এবং সামরিক জোট কেন বলছে? এই ন্যাটোর মধ্যে সব পুলিশ আর আর্মি রিলেটেড। ন্যাটো কি সাপ্লাই দেয়? পুলিশ আর আর্মি। এটা কিন্তু একটা পরীক্ষা আসছে। ন্যাটো কেমন জোট? ন্যাটো সামরিক জোট। ন্যাটো কেমন জোট? সামরিক জোট। এখন এই ন্যাটো কোন দেশে যে বসাইছে? ন্যাটো বসাইছে হচ্ছে বেলজিয়ামে। কোথায়? এই ইউরোপের মধ্যে একটা বেলজিয়াম একটা দেশ আছে, সেই বেলজিয়ামে। এবং এই বেলজিয়ামে ন্যাটো আসার পরে মনে করো বেলজিয়ামে যুদ্ধ বিগ্রহ সব হচ্ছে। এখন পরীক্ষা যদি আসে ইউরোপের রণক্ষেত্র,
ইউরোপের রণক্ষেত্র, ইউরোপের ককপিট কোনটা? এটা হচ্ছে বেলজিয়াম। তাহলে তিনটা অবজেক্টিভ পড়লাম। একটা হচ্ছে ন্যাটো। ন্যাটো কোন দেশের সংগঠন? আমেরিকার সংগঠন। ন্যাটো কেমন সংগঠন? নাক গলানো সংগঠন, মানে আরেকজনের উপরে নাক গলাবে। কেমন জোট? সামরিক জোট। ন্যাটোর সদর দপ্তর কোথায়? বেলজিয়ামে। বেলজিয়ামকে কি বলা হয়? ইউরোপের রণক্ষেত্র। ইউরোপের রণক্ষেত্র কোনটাকে বলা হয়? বেলজিয়ামকে। সবাই মনে হয় বুঝতে পারছো, এই কটা অবজেক্টিভ আমাদের পড়তে হয়। এরপরে আসো লিও ফ্রান্স। ইন্টারপোল মানে পুলিশদের, এরা ছিল আর্মিদের, এটা হচ্ছে পুলিশদের। তাহলে ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? ফ্রান্সের লিও। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? ফ্রান্সের লিও। তারপরে দেখো, একটু আগে আমরা পড়ছিলাম, একটু মনোযোগ দাও। আইডিবি, আইতে হয় ইসলামিক, আর এডিবি এতে হয় এশিয়ান। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে ফিলিপাইনের ম্যানিলা। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ফিলিপাইনের ম্যানিলায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর অবস্থিত। বার্লিন, জার্মানি। ভাই বোন, খুবই 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 ইম্পর্টেন্ট। জার্মানরা জাতি হিসেবে যতই খারাপ হোক, ওরা কিন্তু দুর্নীতি করে না। এই দুর্নীতি বিরোধী সংগঠনের নাম হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। দুর্নীতি বিরোধী সংগঠন। দেখবা, এই যে বাংলাদেশের দুর্নীতিতে এত বড় বড় চ্যাম্পিয়ন হয়, এইটা কে বলে যে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন 4 বার 5 বার? কোন সংগঠন বলছে? সেই সংগঠনের নাম হচ্ছে টিআই, ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা ইন্টারন্যাশনাল। ও কোন দেশের? জার্মানির। এটা কিন্তু সবাই কমেন্ট করো। তাহলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশের? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশের? জার্মানির। সবাই একটু কমেন্ট করো। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশের? জার্মানির। সবাই একটু কমেন্ট করো। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশের? জার্মানির। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশের? জার্মানির। সবাই একটু কমেন্ট করো কোন দেশের? জার্মানির। ঠিক আছে। এরপরে এইটা দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট। এত পৃথিবীর এত দেশ রাইখে অন্তত বাংলাদেশে অন্তত দুটো দিছে অ্যাটলিস্ট। কোন দুটো? একটা হচ্ছে সিরডাপ, এটা 1000% ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 1000%। সিরডাপের সদর দপ্তর কোথায়? ঢাকায়। সিরডাপের সদর দপ্তর কোথায়? ঢাকায়। আর হচ্ছে বিমস্টেক। বিমস্টেকের ফুল মিনিং কি জানো? বে অফ বেঙ্গল। তা বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। তা বঙ্গোপসাগর কার নিচে আছে? বাংলাদেশের নিচে আছে। এই বঙ্গোপসাগরে যত নৌকা চলাচল করে, ভালো করে, বঙ্গোপসাগরে যত নৌকা চলাচল করে, এই নৌযানগুলোর যে অর্থনৈতিক টাকা পয়সার হিসাব রাখা হয়, এটা কে রাখে? বিমস্টেক রাখে। তাহলে বিমস্টেক আর সিরডাপ, এই দুটো সদর দপ্তর কোথায়? ঢাকা, বাংলাদেশ। তাহলে বাংলাদেশের মাত্র দুইটা আছে, একটা হচ্ছে বিমস্টেক, একটা হচ্ছে সিরডাপ। তাহলে বঙ্গোপসাগরের রিজিওনাল যে অর্থনৈতিক জোট, কেমন জোট? অর্থনৈতিক জোট। মাইন্ড ইট, আমি কিন্তু কথার মধ্যে ঘুরাই দিছি, টাকা পয়সা হিসাব করতেছে। তাহলে বিমস্টেক কেমন জোট? অর্থনৈতিক জোট। আর ন্যাটো কিন্তু টাকা পয়সা না, ন্যাটো হচ্ছে আর্মি। ন্যাটো কেমন জোট? সামরিক জোট। তাহলে বিমস্টেক কেমন জোট? অর্থনৈতিক জোট। ঢাকায় দুইটা, একটা হচ্ছে সিরডাপ, একটা হচ্ছে বিমস্টেক। একটা সিরডাপ, একটা বিমস্টেক। বিমস্টেক কেমন জোট? অর্থনৈতিক জোট। ঠিক আছে, ওকে। এরপরে এরপরে যেটা হচ্ছে, একটা কথা আছে যে যেমন দেশ তেমন বেশ, তাই না? এরকম একটা কথা আমরা সবাই জানি। সেটা হচ্ছে এতদিন যখন আমরা হেল হিটলার, ঠিক এতদিন যখন মনে করো একটা সরকার ছিল, কয়েক মাস আগে নতুন করে একটা সরকার আসতে চাচ্ছে বা আসবে, এখন সার্ক বলে একটা সংগঠন ছিল। এই সার্ক সংগঠনটার প্রতিষ্ঠাতা ছিল জিয়াউর রহমান, মেজর জিয়া। এখন যেহেতু উনি একটা রাজনৈতিক দলের নেতা, উনি রিলেটেড কিছু টপিকস হয়তো বা আসতেও পারে, কিন্তু আমার আবার ভাইব না যে আমি ওই পক্ষের লোক। কি এই সার্ক, সার্ক খুবই ইম্পর্টেন্ট। সার্কের প্রতিষ্ঠাতাকে মেজর জিয়া। সবাই বুঝছো আমি এটা কেন ইম্পর্টেন্ট বলতেছি? কারণ দিন যেমন বদলাচ্ছে, এই রিলেটেড পড়া পড়তে হবে। সার্ক কত সালে হয়? 1985 সালে হয়। সার্কের সচিবালয় কোথায়? কাঠমান্ডু, নেপালে। সার্ক আগের দিন না পড়লেও এখন পড়া লাগবে, ঠিক আছে? তাই আমরা যদি আসি, সার্কের প্রতিষ্ঠাতাকে মেজর জিয়া। সার্কের প্রতিষ্ঠাতাকে মেজর জিয়া। সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1985 সালে। আর সার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু, নেপালে। কাঠমান্ডু, নেপালে। এই করে আমাদের মনে রাখলে হবে। এরপরে আসো, কিছু আছে অভাগা জাতি। কি জাতি? অভাগা সংগঠন, যাদের কোনো সদর দপ্তরই নাই। তারা যে কোথায় বসবে সেই জায়গায় না, একটা চেয়ার পর্যন্ত নাই। আর লাগলে তোরা ডিএমসি স্কলারশিপে আসলে একটা চেয়ার দিতাম লাগলে।
তাহলে কারা কারা কোনো সদর দপ্তর নাই, আমরা একটু খেয়াল করে দেখো সদর দপ্তর নাই কাদের কাদের। জি দিয়ে যে কয়টা আছে তাদের একটারও সদর দপ্তর নাই। G8, G20, G77 এদের কোনো সদর দপ্তর নাই। আর ন্যাম, এই ন্যামের কোনো সদর দপ্তর নাই। আমি ছোট্ট একটা গল্প বলি, একটু মনোযোগ দাও, খেয়াল করো। সেটা হচ্ছে বিশ্বে মেন শয়তানকে আমেরিকা, ও একটাই কথা, শয়তানকে আমেরিকা। আমেরিকার সাথে গ্যাঞ্জাম বাঁধাইতে পারে এইরকম দেশ আছে দুটো, এটা হচ্ছে রাশিয়া, এটা হচ্ছে চীন। একটু মনোযোগ, গল্প শোনো। মেন শয়তান দেশকে আমেরিকা, আমেরিকার সাথে গ্যাঞ্জাম বাঁধায় দেখবা যারা একটু খবর টবর দেখো, রাশিয়া বাঁধায় আর চীন বাঁধায়। তাহলে এটা দুই মেরু হয়ে গেছে, এক পক্ষে আমেরিকা আর এক পক্ষে রাশিয়া চীন। খেয়াল করো, এক পক্ষে আমেরিকা, এক পক্ষে রাশিয়া চীন। এখন আমরা বাংলাদেশ, আমরা কোন পক্ষ? আমেরিকার পক্ষ না চীনের পক্ষ? এই নিয়ে ঝামেলা বাঁধে। এখন যেমন ভারত আমেরিকার পক্ষ, কিন্তু আমরা আসলে কোন পক্ষ এই নিয়ে ঝামেলা। এরকম আমাদের মতো এরকম গরিব দেশ অনেকেই আছে, তারা ঠিক পায় না যে আমি আমেরিকার পক্ষ নেব নাকি চীনের, মানে কারে সহমত ভাই বলবো। দিন শেষে আমরা প্ল্যান করলাম যে আমরা এমন একটা পক্ষ, না আমেরিকা না চীন, নিরপেক্ষ। এই ন্যামের বাংলা মিনিং খুবই ইম্পর্টেন্ট, জোট নিরপেক্ষ, মানে আমরা নিরপেক্ষ জাতি। জোট নিরপেক্ষ আন্দোলন, জোট নিরপেক্ষ আন্দোলনের ইংলিশ নাম কি? ন্যাম। আর ন্যামের কোনো সদর দপ্তর নাই, না আমেরিকার দিকে গেলাম না চীনের দিকে গেলাম, কেউ আমাকে নেই, আমরা সদর দপ্তর। ন্যাম এর সদর দপ্তর জোট নিরপেক্ষ আন্দোলন, জোট নিরপেক্ষ আন্দোলন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কারোর পক্ষে না, এ পাশেও না এ পাশেও না। তাহলে ন্যামের ফুল মিনিং কি? জোট নিরপেক্ষ আন্দোলন। একজন কাছে আমরা সুবিধা পাই, ঠিক, BSP, এর সাথে ভালো বলবে না, দেখে নে, বাংলাদেশ সুবিধাবাদী পার্টি, বাংলাদেশ সুবিধাবাদী পার্টি, ঠিক আছে? ওকে, যাই হোক, এরপরে এখান থেকে আমরা বুঝলাম মোটামুটি একটা লেভেল আমি দিছি। এটা আমি আরো একবার রিক্যাপ করবো লাস্টে, সবাই একটু মনোযোগ দাও। আমি প্রথম থেকে একটু আসি, সবাই একটু খেয়াল করো। এটা হচ্ছে, আমি যদি বলি কিভাবে পড়তে হবে, প্রথম কি আমাদের জেনেভা। জেনেভা কেমনে পড়বো? ডাব্লু দিয়ে শুরু, ও দিয়ে শেষ, বা আই দিয়ে শুরু, ও দিয়ে শেষ, মাঝখানে জেনেভা। তাহলে WTO, WMO, ILO, ISO, ডাব্লু দিয়ে যা যা আছে, WHO, ডাব্লু দিয়ে শুরু, ও দিয়ে শেষ, মাঝখানে জেনেভা। ইউএন এর সাথে আর থাকলে, ইউএন এর সাথে আর থাকলে UNHRC, UNHCR, আর থাকলে সেটা জেনেভা, শেষ। লন্ডন, লন্ডন মানে কি? ইংল্যান্ড, এটা ইংলিশ শব্দ। আই অ্যাম কমন, লন্ডন কি? ইংল্যান্ড, তাহলে কি? আই অ্যাম কমন। আই মানে হচ্ছে IMO, এটা ব্যতিক্রম ছিল। এম মানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর কমন মানে কমনওয়েলথ, ঠিক আছে? এরপর বেলজিয়াম, বি, বি আছে, বেলজিয়ামে দুটো, একটা হচ্ছে বেনেলাক্স, বেনেলাক্স বি দিয়ে শুরু, আরেকটা কি? ওই গ্যাঞ্জাম করে, কারা গ্যাঞ্জাম করে? আমেরিকা গ্যাঞ্জাম করে। কি দিয়ে গ্যাঞ্জাম করে? ন্যাটো দিয়ে গ্যাঞ্জাম করে। ন্যাটো কেমন জোট? ন্যাটো সামরিক জোট। সেই জন্য বেলজিয়ামে কি বলে? ইউরোপের রণক্ষেত্র বা ইউরোপের ককপিট, ইউরোপের রণক্ষেত্র বা ইউরোপের ককপিট, বেলজিয়াম, শেষ। এরপরে আসো শয়তান। শয়তান হচ্ছে মেন কে? আমেরিকা। আমেরিকা হচ্ছে একটা আছে টাকা পয়সার সব, টাকা পয়সাগুলো কোথায় নিয়ে রাখছে? আমেরিকা রাজধানীতে নিয়ে রাখছে। একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, এটা হচ্ছে IMF, মনিটারি ফান্ড, ঠিক আছে? এরপরে আমরা পড়লাম সভ্য জাতি কারা? হিটলার, হেইল হিটলার। ওরা কি? দুর্নীতি প্রতিরোধের সংগঠন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ঠিক আছে? এরপরে পড়লাম সাহিত্য, কলা, জ্ঞান বিজ্ঞান, এইগুলো সব কারা? ফ্রান্সের প্যারিস, এই সংগঠনের নাম কি? ইউনেস্কো, ঠিক আছে? আর অভাগা কারা? যারা জি দিয়ে শুরু আর জোট নিরপেক্ষ আন্দোলন, ন্যাম। জি দিয়ে শুরু আর জোট নিরপেক্ষ আন্দোলন হচ্ছে ন্যাম। তাহলে আমরা মোটামুটি মনে হয় বুঝাতে পারছি। ইসলাম গুলো সব সৌদি আরব, এই UN গুলো সব নিউ ইয়র্ক, এটা আমরা বুঝে ফেলছি, ঠিক আছে? এখান থেকে আসলে আর তেমন কিছু লাগবে না। এরপরে সবাই একটু মনোযোগ দাও, 2 নম্বর যে পার্টটা আজকে পড়বো, আজকে আমরা মোট 3টা পার্ট পড়বো, এক একদিন 3টা করে পার্ট। আজকে যে 2 নম্বর পার্ট, সেটা হচ্ছে দেখো কি, সেটা হচ্ছে সীমারেখা ও লাইন। ভালো করে ভাই বোন একটু তাকাও। সীমারেখা মানে দুই দেশের সীমানার মধ্যে যে লাইন থাকে তারে কয় লাইন বা সীমারেখা। যেমন বাংলাদেশ আর ভারত, ভারত আর পাকিস্তান, পাকিস্তান আর আফগানিস্তান, এরকম রাশিয়া চীন, এরকম যে লাইনগুলো, এগুলো সীমারেখা বা লাইন। এটা আমরা একটু পড়বো, দুই দেশের সীমানা।
এখন আমরা একটু গল্প বলি, সেটা সবাই জানো। সবাই কি জানো? অনেকে জানো, আমি একটু বলি। 1947 সালে ভারত আর পাকিস্তান ভাগ হয়েছিল, সবাই মনে এটা জানো? জানো ভারত পাকিস্তান ভাগ হয়েছিল কত সালে? 1947 সালে। এখন এই যে দেশ ভাগ হলো, এই দেশ ভাগ হওয়ার সময় ব্রিটেনের শেষ ভাইসরয় ছিল লর্ড মাউন্টব্যাটেন। দেশ ভাগ করছিল, মাউন্টব্যাটেন ওর জুনিয়র কর্মচারী ডাকে নিয়ে আসছিল, তার নাম হচ্ছে র্যাডক্লিফ। নাম কি? র্যাডক্লিফ। র্যাডক্লিফ। এবং র্যাডক্লিফ এসে দুই দেশ ভাগ করে দিছিল কত সালে? 1947 সালে। এই যে 1947 সালে দেশটা ভাগ করছিল যে লাইন দিয়ে, সেই লাইনটার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। কি লাইন? র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ বলছিল এইটুক পার্ট ভারত, এইটুক পার্ট পাকিস্তান। তাহলে ভারত পাকিস্তানের সীমারেখার নাম কি? র্যাডক্লিফ সীমারেখা। এই কমিশন ছিল র্যাডক্লিফ কমিশন, ঠিক আছে? এখন র্যাডক্লিফ যখন ভাগ করছে, ওই কাশ্মীর নিয়ে একটু ঝামেলা বাঁধছিল, কারণ কাশ্মীরের লোকজন হচ্ছে মুসলিম। কারণ ওই কাশ্মীর মুসলমানদের সাথে থাকতে চায়, মানে পাকিস্তানের সাথে থাকতে চায়, কিন্তু র্যাডক্লিফ ভাগ করে দিয়ে গেল ভারতের মধ্যে। এই নিয়ে একটা ঝামেলা। ওই ঝামেলায় এই কাশ্মীরে কে কন্ট্রোল করবে, কাশ্মীরকে কে কন্ট্রোল করবে, সেখান থেকে আরেকটা লাইন, সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। ভারত আর পাকিস্তানের মধ্যে দুটো লাইন, এটা হচ্ছে র্যাডক্লিফ লাইন, আরেকটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। আমি একটা ছবি দেখাই, খেয়াল করো। এই যে ম্যাপ, এই ম্যাপে এইটুকু ভালো করে খেয়াল করো। এইটা হচ্ছে ভারত, আমি একটু লাল কালে দিই তাহলে সুবিধা হবে। খেয়াল করো, এটা হচ্ছে ভারত, এটা হচ্ছে পাকিস্তান। এই যে লাইনটা, এই লাইনটা ভারত আর পাকিস্তান, এই লাইনটা, এটার নাম কি? র্যাডক্লিফ লাইন, এইটুকু। আর এই র্যাডক্লিফ লাইনের সাথে হচ্ছে এই যে হলুদ জায়গা, এই যে কাশ্মীরের জায়গা, এইটুকুর নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। ভারত পাকিস্তানে দুইটা লাইন, একটা র্যাডক্লিফ লাইন, একটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। মনে থাকবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখন খেয়াল করো, এইটার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল তো এইটুক না, এইখান থেকে এটুকু আগায় আসছে, এখানে এটুকু আগায় আসছে। দেখো এই যে কমলা করে দিলাম, এই জায়গাটুকু, এই জায়গাটুকু। এখন সমস্যা হয়েছে, এই যে ভারত, এখানে পাকিস্তান, এখানে হচ্ছে চায়না। এই লাইন অফ কন্ট্রোলের এই পার্টটুকুর নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। শুধু পাকিস্তানের পার্টটুকুর নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল, আর ভারত আর চীনের পার্টটুকুর নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তাহলে আমরা মনে রাখবো এরম করে, ভালো করে খেয়াল করো। লাইন অফ অ্যাকচুয়াল, চ আছে, চতে চীন, তাহলে লাইন অফ কন্ট্রোল, সবাই খেয়াল করো। লাইন অফ কন্ট্রোল বললে ভারত পাকিস্তান, আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বললে ভারত আর চীন। এই পুরোটা হচ্ছে এই কাশ্মীর এলাকা নিয়ে ঝামেলা। এই পুরো কাশ্মীর এলাকা নিয়ে ঝামেলা হচ্ছে এটা, এটা হচ্ছে সেই কাশ্মীর, এই জায়গাটুকু। তাহলে কাশ্মীরেই দুটো সীমানা, একটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল আর একটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তুমি কি বুঝছো? তা যদি বলা হয় ভারত পাকিস্তান, ভারত আর পাকিস্তানের দুটো পার্ট, একটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল ওই কাশ্মীরের টুকু, আর পুরোটার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। এবার ভারত আর চীন, ভারত আর চীনে একটা নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করো, এই চীন দেখো কত বড় দেশ, চায়না কত বড় দেশ, দেখছো? এখন এই জায়গাটাও চীনের একটা পার্ট আছে, এখানে যেমন একটা চীনের পার্ট আছে, এই ঘুরে এইখানে একটা চীনের পার্ট আছে। এইটুক পার্টের নামও অ্যাকচুয়াল কন্ট্রোল না, এইটুক পার্টের নাম হচ্ছে ম্যাকমোহন। ম্যাকমোহন, ভালো করে। তাহলে চীনের সাথে দুইটা লাইন, পাকিস্তানের সাথে দুইটা লাইন, কার? ভারতের। তাহলে ভারতের সাথে পাকিস্তানের দুইটা লাইন, চীনের দুইটা লাইন। পাকিস্তানের দুটো লাইন নাম কি? একটা নাম হচ্ছে র্যাডক্লিফ, একটা নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। আর পাকিস্তানের হচ্ছে দুইটা, এটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আর ম্যাকমোহন লাইন। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আবার একটু দেখি আমরা। তাহলে যদি বলা হয় ভারত পাকিস্তান, ভারত পাকিস্তানের কয়টা লাইন? দুইটা, একটা র্যাডক্লিফ, একটা লাইন অফ কন্ট্রোল। আর যদি বলা হয় পাকিস্তান, ভারত আর চীন, অ্যাকচুয়াল আর ম্যাকমোহন, এখানেও সি আছে, ম্যাক, সিতে হচ্ছে চায়না। তাহলে ম্যাকমোহন আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তোমরা কি থেমটা বুঝছো? একটু বুঝলে আমাকে জানাও যে লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, র্যাডক্লিফ আর ম্যাকমোহন, তোমরা কি বুঝছো? বুঝলে একটু জানাও। 3 নম্বর, আচ্ছা সরি একটু বড় হয়ে গেছে। 3 নম্বর হচ্ছে এই যে পাকিস্তান, খেয়াল করো, এই যে পাকিস্তান, এই পাকিস্তানের এই পাশে,
এই পাকিস্তান, পাকিস্তান এই পাশে হচ্ছে আফগানিস্তান, এই পাকিস্তান আর আফগানিস্তানের মাঝখানে এই লাইনটা তো র্যাডক্লিফ। পাকিস্তান আর আফগানিস্তান, এই যে বেগুনি করে যেটা আমি আঁকাচ্ছি পিঙ্ক কালার, এটার নাম হচ্ছে ডুরাল্ড লাইন। কি লাইন? ডুরাল্ড লাইন। কি লাইন? ডুরাল্ড লাইন। এবার মনে রাখার টেকনিক হচ্ছে আতে আফগানিস্তান, পাতে পাকিস্তান, তাহলে আপা, তাহলে আপা, এই আপা কিন্তু শেখ হাসিনা আপা না, যে আপা আপা আপা, এই আপা কিন্তু ওই আপা না, আপা। আর ডুরাল থেকে মনে রাখবো ডুলা ভাই, আপা ডুলা ভাই, আপা ডুলা ভাই, আপা, আতে আফগানিস্তান, পাতে পাকিস্তান, আপা ডুলা ভাইতে ডুরাল লাইন, তাহলে আপা ডুলা ভাইতে ডুরাল লাইন, তাহলে আপা ডুলা ভাইতে ডুরাল লাইন। তাহলে আমরা ভারতীয় রিজিয়নের চারটা লাইন পড়ছি। আবার বলি, একটা হচ্ছে ভাইয়া আপু তাকাও, এটা সূক্ষ্ম, এটা পড়ার পরে আমি একটু আপডেট যাব। তাহলে র্যাডক্লিফ লাইন, র্যাডক্লিফ লাইন হচ্ছে ভারত পাকিস্তান, ওই সময় ঝামেলা বাঁধলো কাশ্মীর নিয়ে, কাশ্মীর নিয়ে ঝামেলা কি বাঁধলো, কাশ্মীরের পাটটা যাইতে চাইলো পাকিস্তানের সাথে কিন্তু গেল না, চলে আসলো ভারতের সাথে। ওই কাশ্মীর কে কন্ট্রোল করবে তাই নিয়ে ঝামেলা। লাইন অফ কন্ট্রোল হচ্ছে চীনের পাশে যে পাটটা, সেটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল, চতে চায়না, ম্যাকমোহন লাইনও চীনের পাশে। আপা ডুলা ভাই, আতে আফগানিস্তান, পাতে পাকিস্তান, ডুলা ভাইতে ডুরাল লাইন। ঠিক আছে, এখন সবাই একটু কমেন্ট করবে, দেখি কার আইকিউ কেমন। বলো তো র্যাডক্লিফ এই দেশটা ভাগ করছিল কত সালে? র্যাডক্লিফ এই দেশটা ভাগ করছিল কত সালে? একটু কমেন্ট করো তো। র্যাডক্লিফ দেশটা ভাগ করছিল কত সালে? একটু কমেন্ট করো। র্যাডক্লিফ দেশটা ভাগ করছিল কত সালে? একটু কমেন্ট করো। এবং এটা একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ, কিন্তু আসে অনেক সময় বিসিএস এও আসে, পারবা, এবং ঝামেলা কনফিউশন বাধায় দেয়। র্যাডক্লিফ দেশটা ভাগ করছিল কত সালে? 1947 সালে, আমরা সবাই জানি। এবং 1947 সালে যখন দেশ ভাগ হলো, 1947 সালে যখন দেশ ভাগ হলো, তখন হচ্ছে আমি বললাম দেশ ভাগ নিয়ে একটা ঝামেলা বাঁধছে। ঝামেলা কি বাঁধছে আমি বলছিলাম, কি বাঁধছিল? যে কাশ্মীর নিয়ে ঝামেলা। কাশ্মীরের লোক, সবাই তাকাও, কাশ্মীরের লোকজন ছিল মুসলিম, কিন্তু কাশ্মীর গেছে ভারতের মধ্যে। কেন? কারণ পাকিস্তানের যে নেতা ছিল মোহাম্মদ আলী জিন্নাহ, ভালো করে খেয়াল করো, র্যাডক্লিফ যখন ভাগ করলো, মোহাম্মদ আলী জিন্নাহ বলল যে আমি কাশ্মীর নেব না, আমি নেব এই বাংলা। তাই তখন পাকিস্তানের দুটো পার্ট হলো, একটা পশ্চিম পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান। কেন হইছে? পাকিস্তান তো একটাই হওয়া উচিত ছিল, কিন্তু মাঝখানে একটা দেশটাকে দুই ভাগ কেন হলো? কারণ জিন্নাহ বলছিল এই কাশ্মীরের পাটও নেবে না, ও নেবে কোন পাট? বাংলার পাট। কারণ বাংলার পাটে কি শস্য ভালো হয়, প্রাকৃতিক সম্পদ বেশি, সবকিছু বেশি। এখন জিন্নাহ যখন বলল যে ও বাংলার পাট নেবে, এই বাংলার সাথেও একটা লাইন তৈরি হবে, যেটা প্রাক্তন পূর্ব পাকিস্তান, এবং এইটাও র্যাডক্লিফ লাইন। তাহলে 47 সালে যখন দেশ ভাগ হয়েছে, জিন্নাহ কি বলল? আমি পাকিস্তানের ওই কাশ্মীর পাটটুকু নেব না, আমি নেব কোন পাটটুকু? বাংলার পাটটুকু। র্যাডক্লিফ বাধ্য হয়ে মেনে নিল। তাহলে কি বললো? যে ও পাশে একটা লাইন, এ পাশে একটা লাইন, তাহলে ভারতের এ পাশের লাইনটাও র্যাডক্লিফ লাইন, এ পাশের লাইনটাও র্যাডক্লিফ লাইন। তাহলে যদি বলা হয় প্রাচীন বাংলার সাথে ভারতের লাইন, সবাই কমেন্ট করবা, প্রাচীন বাংলার সাথে ভারতের লাইন কোন লাইন? কমেন্ট করো যে প্রাচীন বাংলা, প্রাচীন বাংলা সাথে ভারতের লাইন কোন লাইন? সবাই কমেন্ট করো, প্রাচীন বাংলার সাথে ভারতের লাইন কোন লাইন? এটাও র্যাডক্লিফ লাইন, এটাও র্যাডক্লিফ লাইন। ঠিক আছে, এটাও র্যাডক্লিফ লাইন। তাহলে এই র্যাডক্লিফ লাইন কিন্তু দুইটা, র্যাডক্লিফ লাইন কিন্তু দুইটা, এবং দুই বইয়ে দুই রকম নাই, এটা দুটোই ঠিক। তুমি হয়তো ভাববা যে ভাই আমি দুই গাইডে সলভ করার সময় দুই রকম দেখেছি, আসলে তা না। এই জায়গাটাও র্যাডক্লিফ লাইন পশ্চিম পাকিস্তানের সাথে, এই জায়গাটাও র্যাডক্লিফ লাইন পূর্ব পাকিস্তানের সাথে। তুমি যে গুগলে সার্চ দিবা, যেই দেখবা র্যাডক্লিফ, সেই দেখবা দুই পাশে দুটো লাইন পাওয়া যাবে। একটা হচ্ছে পশ্চিম পাকিস্তানের সাথেও র্যাডক্লিফ লাইন, আর জিন্নাহ বলছে যে আমি পূর্ব পাকিস্তান নেব, ওটার সাথেও র্যাডক্লিফ লাইন। আর এই জায়গাটার নাম কি? লাইন অফ কন্ট্রোল, চীনের পাট চ, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ম্যাকমোহন লাইন, আপা ডুলা ভাই, তাহলে ডুরাল লাইন। এই তো বুঝে গেছো। সবাই যদি বুঝে থাকো
খুব ভালো হলো। এরপর দেখো ভালো করে, এরপরে তিনটা জিনিস আছে, তিনটা মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে জার্মানি আর ফ্রান্স, জার্মানি আর ফ্রান্স, জার্মানি আর ফ্রান্সে দুইটা লাইন, একটা ম্যাজিনো একটা সিগফ্রিড, এগুলো মুখস্থ রাখতে হবে ভাইয়া। তাহলে আমি সব লাইনগুলো দেখাই দিচ্ছি, সব ছবি আনছি আমি দেখাই দেবো। জার্মানি আর ফ্রান্স দুটো লাইন, একটা ম্যাজিনো আর একটা কি লাইন, সিগফ্রিড লাইন। কারণ এটা মনে রাখার টেকনিকটা আমি একটু বুঝাই দিই। এই লাইনটা এখন আর নাই, এই লাইনটা কখন ছিল, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো 1945 সালে, তখনের লাইন, কিন্তু এখন তার বিশ্বযুদ্ধ নাই, এখন এই লাইনটার অস্তিত্বও নাই। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, জার্মানি ফ্রান্স কোন লাইন, ম্যাজিনো আর সিগফ্রিড লাইন, মনে রাখবো এরম করে। জমিদার ফ্রেন্ড, সিগারেট খেয়ে দাঁত মাজে না। কি, জমিদার ফ্রেন্ড সিগারেট খেয়ে দাঁত মাজে না। জমিদার মানে জার্মানি, ফ্রেন্ড মানে ফ্রান্স, জমিদার ফ্রেন্ড মানে জার্মানি ফ্রেন্ড, সিগারেট মানে সিগফ্রিড, আর মাজে না মানে ম্যাজিনো। সবাই একটু কমেন্ট করো, জমিদার ফ্রেন্ড সিগারেট খেয়ে দাঁত মাজে না, সবাই কমেন্ট করো জমিদার ফ্রেন্ড। হ্যাঁ, ম্যাজিনো আর সিগফ্রিড ভাই আলাদা লাইন, কারণ জার্মানি দিছে একটা, ফ্রান্স দিছে একটা, কিন্তু একই এলাকায়। জমিদার ফ্রেন্ড সিগারেট খেয়ে দাঁত মাজে না, এটা আসলে কোনো বইয়ে নাই, এগুলো সব নোট তৈরি করা, মানে সিয়াম ভাই গাইডলাইন দিয়ে গেছে কিভাবে পড়াইতে হবে, সেই গাইডলাইন অনুযায়ী আমরা হচ্ছে নোট তৈরি করছি, সেভাবে পড়াচ্ছি। ওকে, এরপরে দেখাও, এরপর জার্মানি আর পোলা, জার্মানির পোলা ওডারনিস, জার্মানির পোলা ওডারনিস, ঠিক আছে, জার্মানির পোলাকে ওডারনিস। জার্মানি জমিদার ফ্রেন্ড সিগারেট খেয়ে দাঁত মাজে না, আর জার্মানির পোলাকে ওডারনিস, ঠিক আছে। এরপর একটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে রাশিয়া আর ফিনল্যান্ড। কারণ তোমাদের অনেকের অনেক বন্ধু ফ্রেন্ড আছে, তার নাম হচ্ছে রাফি, তার নাম কি, রাফি, রাশিয়া ফিনল্যান্ড। রাফির যদি রাফি তোমার পছন্দের হয়, তাহলে রাফির ম্যানার ভালো, যদি অপছন্দের হয় রাফির ম্যানার নেই। তাহলে যদি রাফি রাশিয়া ফিনল্যান্ড, রাশিয়া ফিনল্যান্ড, রাশিয়া ফিনল্যান্ড হচ্ছে ম্যানারলেস বা ম্যানার যুক্ত। রাফি কি, ম্যানারলেস, রাফি হচ্ছে ম্যানার যুক্ত, যার যেটা মন চায়। রাফি যদি তোমার পছন্দের বিশেষ কেউ হয় তাহলে তোমার ম্যানার যুক্ত, আর তোমার যদি এক্স হয় তাহলে সেটা ম্যানারলেস, ঠিক আছে। তাহলে রাফি ম্যানারলেস, জার্মানের পোলা ওডারনেস, জমিদার ফ্রেন্ড সিগারেট খেয়ে দাঁত মাজে না, ঠিক আছে। এই তো ভেরি গুড। এরপরে আমরা তখন সূত্র পড়লাম, এবার একটু বুঝতে হবে ভাই, যারা মুসলমান, যারা হিন্দু, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, যারাই আছো, যারাই এখানে ক্লাস করতেছো, অন্তত একটা দেশে সবাই খারাপ বলে, সেই দেশের নাম হচ্ছে ইসরায়েল। আমেরিকা তো শয়তান, কিন্তু ইসরায়েল হচ্ছে কি একদম ড্যাশ, ড্যাশের মানে তোমার যেটা মন চায় সেটা বলে নাও, ঠিক আছে। তাহলে ইসরায়েল হচ্ছে একদম ড্যাশ একটা দেশ, কারণ সেই ড্যাশ দেশটা আমাদের একটু পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট, কারণ ইসরায়েলটা আমাদের পড়া লাগে, খুবই সূক্ষ্ম জায়গা, এটা আমাদের একটু পড়তে হবে। এবং এই ইসরায়েলের সবাই ঘৃণা করে, ঠিক আছে। এখন ইসরায়েলের 4 সাইডে 3টা লাইন আছে, এবং এই 3টা লাইন খুবই ইম্পর্টেন্ট, খুবই। ওকে, তাকাও, এখন দেখো 3টা রং, একটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে পার্পল। ইসরায়েল 4 সাইড দিয়ে 4টা লাইন বানায় রাখছে, একটা ব্লু, একটা গ্রিন, একটা পার্পল। ভালো করে এই গ্রিন লাইন মানে আবার বাস ভ্যালু না, ঠিক আছে। গ্রিন লাইন মানে কিন্তু ইসরায়েলের একটা খুব ঝামেলাওয়ালা লাইন। তাকাও, তাহলে ব্লু গ্রিন পার্পল, সবাই একটু মনোযোগ দাও, ভালো করে দাও, ঠিক আছে। তাকাও, আমি একটু দেখো ইসরায়েলের ম্যাপটা, তুমি আবার একটু দেখো, এই যে ছোট্ট করে একটু দেখো, এটা লাগবে ভাইয়া, ইম্পর্টেন্ট। এই যে গাজা, যে সবাই নাম শুনছো যে গাজা, এই গাজা মানে কিন্তু ইসরায়েলের একটা জায়গার নাম হচ্ছে জেরুজালেম, গাজা। এটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক বলে, এখানেও একটা মুসলিমরা আছে, এখানেও মুসলিমরা আছে। এখন দেখো এই একটা দেশ, এর কয় জর্ডান, কোন দেশ, জর্ডান। জর্ডানের পাশে সৌদি আরব আছে, এই সৌদি আরবের সাথে জর্ডান পাশাপাশি, মানে এটাও আরব দেশ। এটা কি দেশ, এটা আরব দেশ। নিচের উপরের দিকে আসো, এই ইসরায়েল, তাকাও ভালো করে খেয়াল করো, এই জায়গাটা হচ্ছে লেবানন, এই জায়গাটা
লেবানন, এই জায়গাটা সিরিয়া, আর এই জায়গাটা জর্ডান। তাহলে তিনটা দেশে আমি গোল দিলাম। আবার একটু খেয়াল করো, একটা হচ্ছে লেবানন, একটা সিরিয়া, একটা হচ্ছে জর্ডান। সবাই একটু মনোযোগ দাও, আমি একটু পড়াই ভাই, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাকাও তাইলে, সবাই একটু তাকাও, আমি একটু লেখা দেখাই। আমি কই সে নীল রং, তাকাও যে ইসরায়েল আর এই লেবানন, তাকাও সবাই একটু, ইসরায়েল আর লেবানন এর মধ্যে এইটুক যে জায়গা, সরি এইটুক যে জায়গা, এইটুক জায়গা ইসরায়েলের ম্যাপে ব্লু কালার দিয়ে ওরা মার্ক করে। কেন করে একটু পরে আসছি। কোন কালার দিয়ে? ব্লু কালার দিয়ে মার্ক করে। ঠিক আছে। 2 নম্বর, ইসরায়েলের সাথে এই যে সিরিয়া, ওটা পার্পল কালার দিয়ে মার্ক করে, পার্পল। এরপরে আরেকটা কালার, ইসরায়েলের সাথে যে আরব দেশ এই জর্ডান, ওটা গ্রিন কালার দিয়ে মার্ক করে। ইসরায়েল তার 4 সাইডে 3টা বর্ডার বানাইছে, একটা পার্ট হচ্ছে ব্লু, একটা পার্ট হচ্ছে পার্পল, একটা পার্ট হচ্ছে সিরিয়া। ব্লু, পার্পল, সিরিয়া বলছি, ব্লু, পার্পল আর গ্রিন, 3টা কালার। এবং এই 3টা কালার হচ্ছে ওদের কোড আছে যে এই ব্লু লাইনের সামরিক সৈন্য বেশি রাখতে হবে বা কম রাখতে হবে, গ্রিন লাইনে সৈন্য বেশি রাখতে হবে বা কম রাখতে হবে। পার্পল লাইন, যে কয়দিন আগে এই যে সিরিয়ায় বাশার আল আসাদ যেই পতন হয়েছে, ইসরায়েল ওই পার্পল লাইন দিয়ে কি করছে? সৈন্য ঢুকাই দিছে। তাহলে এই জায়গাটাই সিরিয়া ইসরায়েলের দখলে চলে আসবে। তাহলে সিরিয়ার সাথে কোন লাইন? পার্পল। জর্ডানের সাথে কোন লাইন? গ্রিন। আর লেবাননের সাথে কোন লাইন? ব্লু। আমি মনে হয় থিমটা বোঝাতে পারছি, ব্লু, পার্পল, গ্রিন, 3টা লাইন। এবার আমরা একটু দেখি কি কি আছে। তাহলে 3টা লাইন দেখো, একটা হচ্ছে ব্লু, ব্লু লাইন কোনটা কোনটা? ইসরায়েলের সাথে লেবানন। গ্রিন লাইন কোনটা? গ্রিন লাইন এখানে বাস না, ইসরায়েলের সাথে আরব রাষ্ট্র মানে জর্ডান। আর পার্পল কোনটা? সেটা হচ্ছে সিরিয়া। ঠিক আছে, আমরা একটু মনে রাখার টেকনিকটা এইভাবে লিখতে পারি। সবাই তাকাও, কি মনে রাখতে পারি টেকনিকটা দেখো। ব্লু ইলে পাইসি, লাইনটা ভালো করে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই। তুমি হয়তো জীবনে এটা প্রথমবার পড়তেছো, কিন্তু এটা যে বিসিএস যে কত ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ তুমি বুঝতেছো না, খুবই ইম্পর্টেন্ট। যে ব্লু ইলে পাইসি, ভালো করে। ব্লুতে ইলে, ইতে ইসরায়েল, লেতে লেবানন, ব্লু ইলে। পাতে পার্পল, রস্যইতে ইসরায়েল, সিতে সিরিয়া, দুটো হয়ে গেল। আর বাকিটা হচ্ছে গ্রিন লাইন। তাহলে ব্লু ইলে পাইসি, ব্লু ইলে পাইসি। সবাই একটু কমেন্ট করো, ব্লু ইলে পাইসি। ব্লু মানে ব্লু লাইন, ইতে ইসরায়েল, লেতে লেবানন। ব্লু লাইন কি? ইসরায়েল, লেবানন। পাইসি, পাতে পার্পল লাইন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ কি এই যে সিরিয়ার সাথে কদিন আগে একটা ঝামেলা হয়েছে এবং ইসরায়েল এই সিরিয়ায় ঢুকছে না, কোন লাইন দিয়ে? পার্পল লাইন দিয়ে। পাতে পার্পল, রস্যইতে ইসরায়েল, শীতে সিরিয়া, আর বাকিটা গ্রিন লাইন। তুমি OnePlus ফোন বলো আর হচ্ছে গ্রিন লাইন বাস বলো, সেটা কোন দেশ? আরব দেশ। ঠিক আছে, ওকে। ব্লু ইলে পাইসি, ব্লু ইলে পাইসি। ঠিক আছে, ওকে, ভেরি গুড, ভেরি গুড। আমাদের আর বেশিক্ষণ নাই, আমরা প্রায় শেষ করব। এরপর দেখো একটা ম্যাপ, কি পরিমাণ ঘিঞ্জি। এই ঘিঞ্জি ম্যাপটাই সবচেয়ে শয়তান দেশ। এই শয়তান দেশটার নাম হচ্ছে ইউএসএ বা আমেরিকা। এই পুরোটা হচ্ছে আমেরিকা দেশ, ইউএসএ। এখন ইউএসএ এর তলায় একটা দেশ আছে, এই দেশের নাম হচ্ছে মেক্সিকো। আর ইউএসএ এর উপরে একটা দেশ আছে, এটার নাম হচ্ছে কানাডা। তাহলে ইউএসএ এর উপর দেশের নাম কি? কানাডা। আর সেটার নাম কি? মেক্সিকো। মেক্সিকোর সাথে একটা লাইন আছে, সীমানা, আর কানাডার সাথে একটা লাইন আছে। আমেরিকার 2 পাশে 2টো দেশ, মেক্সিকোর সাথে একটা আর কানাডার সাথে একটা। তাহলে আমরা একটু দেখি কি কি। যদি বলা হয় আমেরিকা আর মেক্সিকো, আমেরিকা আর মেক্সিকো, তাহলে কোন লাইন? সনোরা লাইন। আমেরিকা আর মেক্সিকো কোন লাইন? সনোরা লাইন। আর আমেরিকা যুক্তরাষ্ট্র আর কানাডা কোন লাইন? 49 ডিগ্রি অক্ষরেখা। ভালো করে, এটা হচ্ছে 50 ডিগ্রি, হালকা একটু বেঁকে গেছে, এটা 49 ডিগ্রি। ভালো করে, ভালো করে। তাহলে আমেরিকার সাথে 2টা লাইন, একটা হচ্ছে মেক্সিকো, সেটা হচ্ছে সনোরা লাইন, আর এটা হচ্ছে কানাডা, কত লাইন? 49 ডিগ্রি
অক্ষরেখা, ঠিক আছে। এখন একটু মনে রাখার টেকনিক শিখাই দিই। তোমরা কেউ হচ্ছে পুষ্পা 2 দেখছো? এর মধ্যে মুভি পুষ্পা তো সবাই দেখছি। পুষ্পা 2 কে কে দেখছো? একটু হাত তোলো। পুষ্পা কে কে দেখছো? একটু হাত তোলো তো, হাত তোলো দেখি কে কে দেখছো। কে কে একটু হাত তোলো। পুষ্পা কে কে দেখছো? কে কে দেখি, কে কে অ্যাডভান্স। পুষ্পা 2 বা পুষ্পা তো সবাই দেখা উচিত। আর এখনো মেসেজ আসেনি, আসো। দেখো নি এখনো? আল্লাহ, সাবরিনা। আর একজন কেউ দেখো না এই পুষ্পা 2? পুষ্পা, হ্যাঁ এই তো একজন বলছে পুষ্পা এরকম করে না, পুষ্পা ঝুঁকেগা নেহি, এরকম করে কি বলে? তাহলে পুষ্পা ঝুঁকেগা নেহি, তাই না? তাহলে ঝুঁকে যাবে কখন? যখন 50-এর তে 49 হয়ে যাবে, তখনই কি ঝুঁকে যাবে। 50 থেকে 49 হলে ঝুঁকে যাবে। তাহলে ঝুকা, ঝুকা। পুষ্পা ঝুকা মানে ঝুঁকেগা নেই, ঝুকা 50 থেকে যখন 49 ডিগ্রি হয়ে যাবে সেই ঝুঁকে যাবে। পুষ্পা ঝুঁকেগা নেই, ঝুকা, ঝুতে যুক্তরাষ্ট্র, কাতে কানাডা। কত ডিগ্রি? 50 থেকে ঝুঁকে কত হয়ে গেছে? 49 ডিগ্রি হয়ে গেছে। 50 থেকে কত হয়ে গেছে? 49 হয়ে গেছে। সবাই কি বুঝছো? তাহলে ঝুকা, ঝুকা যুক্তরাষ্ট্র কানাডা, ঝুঁকে কত হয়ে গেছে? 49 হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এরপর লাস্ট, লাস্ট হচ্ছে সবচেয়ে ঝামেলাওয়ালা দেশ। আমেরিকার মতো আরেকটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কোরিয়া। এবং এই কোরিয়া এমন একটা দেশ, আমি একটু তোমাদের বলি, এই কোরিয়া দুটো পার্ট আছে। একটা হচ্ছে উত্তর কোরিয়া, দেখো লাল পাট দেওয়া। একটা হচ্ছে দক্ষিণ কোরিয়া, দেখো নীল পাট দেওয়া, পাইছো? এখন এই লাল পাট নীল পাটের মধ্যে একটা লম্বা দাগ, এবং এই দাগে হচ্ছে 38 ডিগ্রি। কত ডিগ্রি? 38। তাহলে একটু আগে ছিল 49, আর এখন কত? 38। তাহলে লাল পাট আর নীল পাটের মাঝখানে একটা লম্বা দাগ গেছে, এটা কত ডিগ্রি? 38 ডিগ্রি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কত ডিগ্রি? 38 ডিগ্রি। এবং এই 38 ডিগ্রির এ পাশে আর এ পাশে কত যে কাহিনী, আমি তোমার একটু বলি, আমাদের পড়া প্রায় শেষ। তাহলে 38 আর ও পাশে আর এ পাশে আমি কিছু জিনিস বলি। উত্তর কোরিয়া এমন একটা দেশ, উত্তর কোরিয়ার নেতাকে কিম জং উন, একজন লোক নেতা। এখন উত্তর কোরিয়ায় কিম জং উন যে চুলের কাটটা দেয়, ওই দুই পাশে চুল আছে, এখানে টাক, এখানে কেটে ফেলা, ওই কাঠ যদি কেউ দেয়, মানে চুলের কাঠ দেওয়ার কারণে তার শাস্তি মৃত্যুদণ্ড। উত্তর কোরিয়ার কিছু নিয়ম শোনো। যে উত্তর কোরিয়ায় কোনো মেয়ে জিন্সের প্যান্ট পরে, তার শাস্তি মৃত্যুদণ্ড। কয়েকটা জিনিস শোনো। উত্তর কোরিয়ায় কিম জং উন এ যেদিন জন্মদিন, ওই জন্মদিনের দিন হাসি বাদে কেউ যদি কান্না করে, তার শাস্তি মৃত্যুদণ্ড। উত্তর কোরিয়া কিন্তু এরকম কিছু নিয়ম আছে। উত্তর কোরিয়ায় একদিন হচ্ছে কিম জং উনের ওর প্রধানমন্ত্রী, এখন ওই ও ভাষণ দিচ্ছে, এখন ওই ভাষণ সে 4.5 ঘন্টা 5 ঘন্টা ভাষণ দিচ্ছে। এখন ভাষণ দিতে দিতে মানে ওর প্রধানমন্ত্রী ওই ভাষণের মধ্যে হাই তুলে ফেলছে, মানে ইসে ক্লান্তিতে। হাই তুললো কেন? ওই জন্য প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। তাহলে ওইটা কিন্তু একটা বিশাল নিয়ম। উত্তর কোরিয়ার মধ্যে এমন এমন কিছু নিয়ম আছে, তোমরা গুগলে সার্চ দিলে পাবা, মানে ভীষণ নিয়ম। উত্তর কোরিয়া যদি কেউ আমেরিকান সিনেমা দেখে, তার শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে দেখো, তুমি চিন্তা করো, জাস্ট হাই তোলার জন্য মৃত্যুদণ্ড দিছে। তাই হোক, দক্ষিণ কোরিয়ার লোকগুলো আবার এমন না যে উত্তর কোরিয়ায় যারা সহ্য করতে পারে নাই, তারা হচ্ছে দক্ষিণ কোরিয়ার লোক, এরা ভালো। ওই যে মনে করে এখানে গান বাজনা হয়, এখানে সুন্দর হয় যে কে পপ, জুংকুক, ভি, তারপরে হচ্ছে বিটিএস, যা বলো, কোরিয়ান ড্রামা বলো, সিরিয়াল বলো, যা বলো, এসব কিন্তু দক্ষিণ কোরিয়ায়। উত্তর কোরিয়ায় কেউ সিনেমা দেখতে পারে না, উত্তর কোরিয়ায় কেউ গান গাইতে পারবে না, উত্তর কোরিয়ায় কেউ কাঁদতে পারবে না। চিন্তা করতে পারছো? যাই হোক, তাহলে একদম বলছে বার্থডের দিন ব্রেকআপ হলেও শেষ। ঠিক, তাহলে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া। এখন ঝামেলা বাদে একটু খেয়াল করো, একটু ইম্পর্টেন্ট, ঝামেলা বাদে এই জায়গাটা, এই জায়গাটা, এই দুই জায়গায় একটা জায়গা আছে যারা না উত্তর কোরিয়া না দক্ষিণ কোরিয়া, এবং এইটা একবার পরীক্ষায় আসছিল, পানমুনজাম। কি নাম? পানমুনজাম। দুই কোরিয়ার মাঝখানে একটা গ্রাম আছে, সেই গ্রামটার নাম কি? পানমুনজাম। সবাই একটু কমেন্ট করো, দুই কোরিয়ার
মাঝখানে যে গ্রাম তার নাম কমেন্ট করো, পানমুনজাম। সবাই একটু কমেন্ট করো, 2 কোরিয়ার মাঝখানের গ্রামটার নাম কি? পানমুনজাম। সবাই একটু কমেন্ট করো, পানমুনজাম। সবাই একটু কমেন্ট করো, 2 কোরিয়ার মাঝখানে কোনটা? পানমুনজাম। সবাই একটু কমেন্ট করো। বাংলাদেশের নিয়ম করা লাগবে না? ঠিক। এবার আমরা একটু দেখি কমেন্ট করি আমাদের এই বিগত এই টপিকস থেকে কি কি কোশ্চেন আসছে। আমরা এর বাইরে আর কোনো কোশ্চেন আমি পাই নাই, সেই কোশ্চেনগুলো আমি তোমাকে একটু দেখাই দিই, সবাই খেয়াল করো এবং সবাই আমার সাথে রিপ্লাই করবা কোনটা কি। ঠিক আছে? আমার কিন্তু এখানে উত্তর দেয়া নেই, তোমরা বলবা, তারপর আমি জানবো। আমি কিন্তু জানি না কোনটার উত্তর আসলে কি। ঠিক আছে? সবাই একটু খেয়াল করো, আমরা শুরু করি। সবাই কি করবা? কোশ্চেন নাম্বার লিখে তারপর উত্তর লিখবা, কারণ আসলে মানে সে বুঝতে পারে না যে তুমি আসলে কোনটার উত্তর লিখছো। এভাবে লিখবা, 1-এর অমুক, 2-এর অমুক, এভাবে লিখবা। ঠিক আছে? তাহলে আমারও বুঝতে সুবিধা হবে, তোমার আমি খুঁজে পাবো। 1 নম্বর দেখো কি লেখা, ইউনেস্কো। এখন খেয়াল করো, ইউনেস্কো আছে ভাষা, সাহিত্য, শিল্প। এরা কোন জায়গা? সবাই কমেন্ট করো। ইউনেস্কোর প্রধান কার্যালয় ভাষা, সাহিত্য, শিল্প। এরা আসলে কোন জায়গা? সবাই কমেন্ট করো তো। 1-এ ইউনেস্কো ভাষা, সাহিত্য, শিল্প, এটা আসলে কোথায় অবস্থিত? সবাই একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো। 1-এর খ, ভেরি গুড। 1-এ হচ্ছে প্যারিস। ভাষা, সাহিত্য, শিল্প, এটা হচ্ছে প্যারিস। পানচুনজাম না পানমুনজাম, যাই হোক। এবারে এ কি করছে? সুন্দরবনকে কত সালে? 1997 সালে। আর 21 ফেব্রুয়ারি কত সালে? 1999 সালে। ইউনেস্কো আমাদের শেষ। এরপরে 2 নম্বর, WTO। শুরু হচ্ছে ডাব্লু, শেষ হচ্ছে ও, তাহলে ডাব্লু দিয়ে শুরু, ও দিয়ে শেষ, তাহলে WTO। এটা কোন শহর? সবাই কমেন্ট করো। WTO কোন শহর? সবাই কমেন্ট করো। WTO কোন শহর? সবাই কমেন্ট করো। শুরু হচ্ছে ডাব্লু, শেষ হচ্ছে ও, এটা জেনেভা। ভেরি গুড, ভেরি গুড। 3 নম্বর, মুদ্রা মানে কি? টাকা পয়সা। তা দুনিয়ার সাথে শয়তান কারা? আমেরিকা। আর টাকা পয়সা সব কোথায় রাখছে? সবাই কমেন্ট করো। 3 নম্বর, টাকা পয়সা কোথায় রাখছে? 3 হচ্ছে ওয়াশিংটন ডিসি। 3 হচ্ছে ওয়াশিংটন ডিসি। ভেরি গুড। ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের প্রকৃত নাম, প্রকৃত নাম তোমার আসলে লাগে না, একটু কঠিন নাম, এটা হচ্ছে IBRD। তোমার এত ডিপে জানা লাগবে না, তুমি খালি মনে রাখো ওয়ার্ল্ড ব্যাংক কোথায়? ওয়ার্ল্ড ব্যাংকও ওয়াশিংটন ডিসিতে। এটা তুমি একটু স্টার দিয়ে রাখো, এটা আসলে এত বেশি তোমার লেভেলে না, মানে এরকম কোশ্চেন আসলে কেউ পারবে না। ঠিক আছে? এরপরে আসো নিচের দিকে, কি পাকিস্তান আর আফগানিস্তান। ওগো আপা, 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 আপনার টেনশন করেন না আপা, আমরা আসি আপা। তাহলে পাকিস্তান আর আফগানিস্তান, আপা, আপা হচ্ছে কোন সীমানা? সবাই কমেন্ট করো তো। আপা, সবাই কমেন্ট করো, আপা কোন সীমানা? কমেন্ট করো। 5 নম্বর, কমেন্ট করো। আর থেমে গেলে কেন? আপা শুনে কি তোমরাও থেমে গেলা, নাকি আপা চট করে ঢুকে ফেলবে না? যাই হোক, কমেন্ট করো। আল্লাহ। এরপরে দেখো, আন্তর্জাতিক আণবিক শক্তি, কি বলছিলাম? শিল্প আর শক্তি, এটা কোন জায়গায়? এটা হচ্ছে ভিয়েনা। এরপরে নিচের দিকে আসো, এরপরে আসো 7 নম্বর, ডাব্লু দিয়ে শুরু, ও দিয়ে শেষ। ডাব্লু দিয়ে শুরু, ও দিয়ে শেষ, তাহলে এটা কি হবে? ডাব্লু দিয়ে শুরু, ও দিয়ে শেষ, এটা হবে জেনেভা। 7 নম্বর কি হবে? জেনেভা। ভেরি গুড। ফুড, ফাউ খাইছিল কোন জায়গায়? ইফাদ। ইফাদ রোমে গিয়ে ফাউ খায়। ইফাদ রোমে গিয়ে ফাউ খায়, মনে আছে? তাহলে 8 নম্বর হবে কি? সবাই কমেন্ট করো। 8 নম্বর, সবাই কমেন্ট করো। 7 আর 8 সবার কমেন্ট পড়বো আমি, কমেন্ট করো। 7 আর 8 সবাই কমেন্ট করো, সবার কমেন্ট পড়বো। সবাই কমেন্ট করো, 7 আর 8 এর কমেন্ট সবাই পড়ি দেখি। সবাই কমেন্ট করো। 8 এর ক, ভেরি গুড। ইখতিয়ার, ভেরি গুড। তারপরে আরো সবাই কমেন্ট করো। ইখতিয়ারের কমেন্ট আমি সবার আগে পেয়েছি। আর সবার কমেন্ট কই? তোমরা কি অলস হয়ে গেছো? কমেন্ট করো, শিগগির কমেন্ট করো, কমেন্ট করো এরশাদ ভাইয়ের মতো। কমেন্ট কমেন্ট পাচ্ছে না কেন? হাই হাই, নাকি আবার আপার নাম শুনে নেট স্লো হয়ে গেছে? কমেন্ট করো। আমি তো ইখতিয়ার ছাড়া আর কারো কমেন্ট পাচ্ছি না।
টিনা পাল, আয়াতুন জান্নাত, ফারিসা রহমান, নাসরিন আক্তার, তারপরে ফরাদ শেখ, শাহিদা জান্নাত। এই তো ভেরি গুড, এবার সবার কমেন্ট পাচ্ছি। এরপরে আসো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডাব্লু দিয়ে শুরু, ও দিয়ে শেষ, তাহলে কোন জায়গা হবে? জেনেভা হবে। কোথা হবে? জেনেভা। এরপরে এই সেই কোশ্চেনটা মনে আছে, জোট নিরপেক্ষ আন্দোলন, না আমেরিকা না রাশিয়া, না আমেরিকা না চীন, মাঝখানে। আমরা আমেরিকার দিকেও যাব না, রাশিয়া চীনের দিকেও যাব না, তাহলে আমাকে কোনো চেয়ার নাই। তাহলে এদের সদর দপ্তর কোনটা? সদর দপ্তর কোথাও নয়। তাহলে জোট নিরপেক্ষ আন্দোলনের সদর দপ্তর কোথায়? কোথাও নয়, মন থাকবে, কোথাও নয়। তাহলে 10 নম্বর হচ্ছে জোট নিরপেক্ষ সদর দপ্তর কোথায়? কোথাও নয়। ভেরি গুড। এরপর যাও 11 নম্বর, ও আইসি, আইতে হয় ইসলাম, ইসলাম থাকলে কোনটা হবে? জেদ্দা। একটু আগে বলছি ইসলাম থাকলে কই হবে? জেদ্দা হবে। ইসলাম থাকলে কি হবে? জেদ্দা হবে। এরপরে নিচের দিকে আসো, কি আছে? খাদ্য, খাবার থাকলে কি? ইফাদ রোমে গিয়ে ফাও খায়, ইফাদ রোমে গিয়ে কি খায়? ফাও খায়, মনে আছে? ইফাদ রোমে গিয়ে ফাও খায়, তাহলে খাদ্য বললি ফাও। এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, মনে আছে? আর এটা ছিল আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। ইসলামিক হলি জেদ্দা, আর এশিয়ারটা হলি ফিলিপাইনের ম্যানিলা, এশিয়ারটা হলি ফিলিপাইনের ম্যানিলা। ঠিক আছে, এডিবি সবাই কমেন্ট করবা, ফিলিপাইনের ম্যানিলা। এরপরে ছিল বিমস্টেক, এই সেই সংগঠন। বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল মানে সমুদ্র, কোন দেশে? বঙ্গোপসাগর, বাংলাদেশের পাশে। কোন শহর হবে? ঢাকা। বিমস্টেকের সদর দপ্তর কোথায় হবে? ঢাকায়। বিমস্টেকের সদর দপ্তর কোথায় হবে? ঢাকায়। সার্ক প্রতিষ্ঠা করছে কে? জিয়াউর রহমান। সচিবালয় কোথায়? কাঠমান্ডু। সচিবালয় কোথায়? কাঠমান্ডু। এই সেই কোশ্চেনটা সবাই 16 নম্বর কমেন্টটা করো, এটা কিন্তু অনেকবার আছে, দেখো ডিউতে 2বার আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। সবাই 16 নম্বর কমেন্ট করো, দেখি আমি পড়বো সবারটা। 16 নম্বরটা সবাই করো, দেখি পারো কিনা। 16 নম্বর সবাই কমেন্ট করো, 16 নম্বর সবাই কমেন্ট করো, আমি সব পড়াই দিচ্ছি। 16 নম্বর, 16 কমেন্ট করো, দ্রুত দ্রুত। এই তো ন্যাটো কি? সামরিক জোট। খালি আরবি নামাই দেবে, যে দেশে ঝামেলা করতে যাবে, এই যে ইরাক, ইরাকে ন্যাটো যায় আঘাত করছে, আফগানিস্তান ন্যাটো যায় আঘাত করছে, বিশ্বের যেখানে যেখানে গ্যাঞ্জাম করার দরকার সেখানে ন্যাটো যায় নাক গলায়। এরপরে আসো ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন মনে আছে? এই যে ভারত, এপাশে চায়না, এপাশে ইন্ডিয়া, এই 5টার লাইনটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। ভারত আর চীন, ম্যাকমোহন লাইন। ঠিক আছে, ভেরি গুড। 17। এরপরে 18 নম্বর, ভালো করে সবাই কমেন্ট করো, দেখি 18 নম্বর কেমন পারো। এটাও দেখো ডিউতে আসছে, আমরা পড়ছিলাম বুলু ইলে, মনে আছে? বুলু ইলে, বুতে ব্লু লাইন, ইলে ইসরায়েল লেবানন, ইসরায়েল লেবানন, মনে আছে? বুলু ইলে, বুলু ইলে, ইসরায়েল লেবানন। ভেরি গুড। কোন অক্ষরেখা 2 কোরিয়া, মানে যে একটা বজ্জাত আর একটা ভালো, যে বজ্জাত আর ভালোকে আলাদা করছে কত অক্ষরেখা? 38 ডিগ্রি। কত অক্ষরেখা? 38 ডিগ্রি। মেক্সিকো আর যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর যুক্তরাষ্ট্র কোনটা? মেক্সিকো নিচেরটা ছিল, এটা হচ্ছে সনোরা লাইন। আর ঝুঁকেগা নেহি, ঝুঁকেগা নেহি কত লাইন? কমেন্ট করো তো, যে ঝুঁকাগা নেহি কত নম্বর অক্ষরেখা? সবাই কমেন্ট করবা। ঝুঁকাগা নেহি কত নম্বর অক্ষরেখা? সবাই কমেন্ট করো। ঝুঁকাগা নেহি, সবাই কমেন্ট করো দেখি, ঝুঁকাগা নেহি কত নম্বর ছিল? একটু কমেন্ট করো দেখি কার কেমন মনে আছে। ঝুঁকাগা নেহি, সবাই একটু কমেন্ট করো। এই তো ভেরি গুড। লাস্ট, লাইন অফ শুধু কন্ট্রোল আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। সবাই পুরোপুরি বানানটা লিখে দেখি পারো কিনা। লাইন অফ কন্ট্রোল কোন দেশ, আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দেশ? সবাই দুটো কমেন্ট করো, সবার কমেন্ট পড়ে খোদা হাফেজ দিয়ে দেবো। সবাই কমেন্ট করো, লাইন অফ কন্ট্রোল আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। সবাই একটু কমেন্ট করো দেখি, লাইন অফ কন্ট্রোল আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। সবার শেষ প্রায়, সবাই কমেন্ট করো। আজকের মতো শেষ, আগামীকাল বাকিটা পড়াবো। সবাই একটু কমেন্ট করো, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। সবাই কমেন্ট করো। লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত
আর পাকিস্তান। আর অ্যাকচুয়াল চ থাকলে হবে চায়না। ভেরি গুড। তো সবার ক্লাস কেমন লাগলো একটু জানাবা, এবং আমরা কি পারবো তোমাদের ইন্টারন্যাশনাল পড়াইতে? তোমাদের কি মনে হয় যে তোমরা কি কিছু কিছু হলেও বুঝছো? এই যা পড়াইছি এই আসবে, ইন্টারন্যাশনাল যা পড়াচ্ছি না দেখো ভাই এই আসছে। আমরা যেরকম করে পড়াইছি এরকম করে পড়ালে কি হবে? যদি হয় তাহলে লেখো যে নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ, একটু লেখো দেখি। যদি তোমার মনে হয় যে না এরকম করে জিকে ইন্টারন্যাশনাল করলেই আমার ওকে, তাহলে আমরা এরকম করেই পড়াবো ইনশাল্লাহ। তাহলে সবাই যদি ভালো লেগে থাকে তাহলে একটু ক্লাসটা লেখো নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ। আমরা আজকের মতো শেষ করব, ঠিক আছে? যদি ক্লাসটা বুঝে থাকো এভাবেই আমরা গুছাই দেব, তোমার টেনশন করার দরকার নাই। আমরা 4টা ক্লাসে জিকে ফুল ইন্টারন্যাশনাল পার্টটা কমপ্লিট করে দেব, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আগামীকাল আবার ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকে, ঠিক আছে? পরে